সৌগত বাবু যিনি এখান থেকে ৩ বার দাঁড়িয়েছেন, তাকে ঘিরেও কিছু শিক্ষিত মানুষই আছে। রাইট। সুজন বাবুর চারিদিকেও শিক্ষিত মানুষ আছে, আপনার চারিদিকেও শিক্ষিত মানুষ আছে। রাইট। তার মানে শিক্ষিত মানুষকে এই দেশে অ্যাবসলিউটলি বেকার না, মানে তাদের দ্বারা কিছুই হবে না। না, তার মানেটা কি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। এই যে আমাদের যে কম্পিটিটিভ এক্সামিন গুলো হয়, এই কম্পিটিটিভ আমরা শিক্ষিত বলতে কি বোঝায়? আমরা একটা আমি বলছি শিক্ষিত বলতে কি বোঝায়। আইএএস এর পরীক্ষায় একজন যে অফিসার হতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হয় দাঙ্গা কি করে আটকাবেন, জিজ্ঞেস করা হয় না দাঙ্গা যাতে না হয় তার জন্য কি করবেন। হ্যাঁ, প্রেসিডেন্ট সুব্রত ভৌমিক, মেরা ভারত মহান পার্টি আমার ডান দিকে বসে আছেন। সবচেয়ে প্রথম কথা হচ্ছে নামটা মেরা ভারত মহান পার্টি। এই মেরা ভারত মহান, ভারতের মহানতা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, এই নামটাকে পেলেন কিভাবে? এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন আপনি। এই নামটা জানেন তো, আমি অনেক দিন ধরে চিন্তা করেছি। মেরা দেশ ভারত, মেরা ভারত মহান, মেরা ভারত দেশ মহান, এই চিন্তা করতে করতে না হঠাৎ একদিন আমার মাথায় চলে এলো মেরা ভারত মহান। কেন? এই যে মেরা ভারত মহান, আমাদের হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া এটা একটা আলাদা ইয়ে। আর ভারত হচ্ছে একদম মানে প্রথম থেকে, যখন আমাদের ব্রিটিশ শাসন করছিল তখন থেকেই ভারত, তখন থেকে ইন্ডিয়া কিন্তু নয়, ভারত। মানে শকুন্তলার ছেলে ভারত, সেই ভারতের কথা বলছেন। একদম একদম। তার মানে আপনি চিন্তা করুন কত হাজার বছর থেকে এই ভারত থেকে ভারত, যেটা ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এইবার এই নামটা থেকে আমি একটা জিনিস পেয়েছি, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেটা বলেন, উনি সারা ভারতবর্ষে যখন যান, ভারতবর্ষের হয়ে যখন রিপ্রেজেন্ট করেন, উনি তখন বলেন যে মেরা ভারতবাসী, মেরা ভারত মহান। ওই যে কথাটা, ওই কথাটা শুধু নয়, এবং মেরা ভারত মহান এই কথাটাই আমি নিজে থেকে অনেক দিন চিন্তা ভাবনা করে যখন ইলেকশন কমিশনের কাছে দিয়েছি, উনি বললেন মেরা ভারত মহান পার্টি কথাটা নিতে। আমার কাছে জানেন তো মেরা ভারত মহানের একটা ছাপ্পা আছে, কিন্তু ওটা চলে না। আমি আবার পার্টি করে তখন, কেন বলে আপনি একটা পার্টি তৈরি করছেন, তা মেরা ভারত মহান পার্টি। ভারতের সবকিছুই পলিটিক্স বলে। তো মেরা ভারত মহান, এই যে পলিটিক্স ভারতবর্ষে চলছে, দেশটা মহান হবে, আমেরিকা মহান, জার্মানি মহান, বাদবাকি সব দেশই মহান হয়ে গেছে, আর আমরা সূচকে শুধু নাপছি আর নাপছি। মেরা ভারত মহান তো শুধু পলিটিক্স, এখানে মহানতা তো কিছু নেই। একটা কথা কি জানেন তো, মহান হতে গেলে প্রত্যেকটা এই যে 140 কোটি ভারতবাসীকে কিন্তু মহানের দিকে এগোতে হবে। ওনারা কিন্তু পাচ্ছে না। এটা তো একটা মিথ্যে প্রচার করছে তো কে করছে? আপনার সরকার করছে, এবং যারা সরকারে আছে তারা তো মিথ্যে প্রচার করে সব চালিয়ে দিচ্ছে। এটা তো প্রশ্ন নয়। মানুষের 140 কোটি ভারতবাসীকে জাগতে হবে, তাদেরকে জাগাতে হবে যে আমাদের ভারতকে মহান করে নিয়ে যাও। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাইট রাইট। তা যে মানুষটি আজকে খেতে পায় না, সে কালকে শ্রেষ্ঠ আসন লবে, এটা হতে পারে? কেন পারে না বলুন? আজকাল ডিজিটালের যুগ, আজকাল দেখছেন তো কেউ একটু কোনো রকম কিছু করছে, সাথে সাথে ধরা পড়ে যাচ্ছে। আপনি বলুন তো, যদি ওই 1975 সাল থেকে যদি যে কংগ্রেস সরকারের পরে যে বামফ্রন্ট সরকার এলো, তাদের মধ্যে কি কোনো কিছু ছিল না? ওরা বলে দেখুন তো, এখন তো দেখছেন তো কেরলে সব বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে আমরা তো কিছু জানি না। কেন জানি না? কেন? তারা প্রত্যেকে চায় কিছু সংখ্যক মানুষকে আমরা এক জায়গায় রাখবো, আর কিছু সংখ্যক মানুষকে আমরা প্যারালাল রাখবো, বেশি আমরা উঠতে দেবো না। তা এই জিনিসটা যখন প্রত্যেকটা ভারতবাসীর মাথায় চলে আসবে যে আমাদেরকে এরা টুপি পরাচ্ছে, সে যে পার্টি হোক, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক আর সিপিএম হোক, তারা টুপি পরে যাচ্ছে, তাদেরকে মহান হতে দিচ্ছে না। তাহলে কি আপনি নতুন টুপি পরাতে এলেন? আমি টুপি পরাতে আসিনি, আমি জাগাতে এসেছি। তাদেরকে জাগা, তোমরা জাগো হে ভারতবাসী, হে পশ্চিমবঙ্গবাসী, হে ভারতবাসী, তোমরা জাগো। তাহলে আমি বলি, আমাদের দেশে 2-3 ধরনের ক্যাপিটাল আছে, যে সম্বন্ধে আপনিও জানেন, তাও আমি বলবো অডিয়েন্সের জন্য। একটা হচ্ছে ট্যাক্সের ক্যাপিটাল, সেটা নিয়ে আমাদের বিজেপি গভর্নমেন্ট কি করছে আমরা জানি। প্রাইসকে রাইজ করিয়ে দিয়ে আমাদেরকে মারার ব্যবস্থা করেছে। একটা হচ্ছে ধর্মের ক্যাপিটাল, একটা হচ্ছে ঘুষ আর চুরির ক্যাপিটাল। আপনি কি আমাদের দেশের সোশ্যাল ক্যাপিটাল নিয়ে কিছু ভাবছেন বা ভাবতে পারবেন বলে মনে হচ্ছে? দেখুন, একটা কথা কি জানেন তো, ভারতবাসীর অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সারা পৃথিবী থেকে এখন খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। দেখছেন না, কিছুদিন আগে পাকিস্তান অর্থনীতি ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ আরো গরিব হয়েছে। কারণটা কি? এরা মানুষকে তো বাড়তে দিচ্ছে না।
না শিক্ষা দিচ্ছে, না স্বাস্থ্য দিচ্ছে, না ভালো খাদ্য দিচ্ছে, তারা তো কোনো মতেই কোনো কিছু না, ভালো চাকরি আছে। আমি বলছি সৌগত বাবু যিনি এখান থেকে 3বার দাঁড়িয়েছেন, তাকে ঘিরেও কিছু শিক্ষিত মানুষই আছে, রাইট। সুজন বাবুর চারিদিকেও শিক্ষিত মানুষ আছে, Right. আপনার চারিদিকেও শিক্ষিত মানুষ আছে, রাইট। তার মানে শিক্ষিত মানুষকে এই দেশে অ্যাবসলিউটলি বেকার, না মানে তাদের দ্বারা কিছুই হবে না। না, তার মানেটা কি, একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। এই যে আমাদের যে কম্পিটিটিভ এক্সামিন গুলো হয়, এই কম্পিটিটিভ আমরা শিক্ষিত বলতে কি বোঝায়? আমরা একটা আমি বলছি শিক্ষিত বলতে কি বোঝায়, আইএএস এর পরীক্ষায় একজন যে অফিসার হতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হয় দাঙ্গা কি করে আটকাবেন, জিজ্ঞেস করা হয় না দাঙ্গা যাতে না হয় তার জন্য কি করবে। হ্যাঁ, তার মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে খুনটা হোক তারপরে বিচার হবে, খুনটা যাতে না হয় সেটা সেই কি বিচারের দিকে যায় না। রাইট, একদম। আজকে আপনাকে ইন্টারভিউ করলো কথামুখে দেবাশিস চক্রবর্তী, আর এই মুহূর্তে আমি করছি নরেশ জৈন ভাবনা হোক। এই দুটো চ্যানেল বাদে আপনিও তো দেখেন খবর, আপনিও তো নিজেকে আপডেট রাখেন, আপনি বলতে পারেন একটা সাংবাদিকের নাম যে আমাদের দেশের ইকোনমিক মুভমেন্টের জন্য মুখ খুলেছে, সাধারণ মানুষের উন্নতির জন্য মুখ খুলেছে, একটা নাম বলতে পারবেন? কারণটা কি বলুন তো? কেন কেন পারে না? এরাও তো শিক্ষিত। হ্যাঁ, কেন পারে না বলুন? কেন? প্রত্যেকটা পার্টির একটা সুপ্রিমো থাকে, সুপ্রিমো এবং পার্টির নির্দেশ আছে। যেমন সিপিএম বলে আমরা আমাদের পার্টির নির্দেশ আছে, তারা কিছু বলতে পারবে না। এক সেকেন্ড, আনন্দবাজারের প্রচুর লোকের চাকরি গেছে, এরকম বহু বড় বড় জায়গা থেকে চাকরি গিয়ে তারা ইউটিউব করতে এসছেন, তারা তো সেই মমতা কি পারলেন, বিজেপি কি করলো না, এইসব বাজে বকেই যাচ্ছেন। আমি এদেরকে গডি মিডিয়া বলি না, অ্যান্টি ইন্ডিয়ান্স বলি। আজকে কেন তারা দেশকে দিশা দিতে পারলো না বলে আপনার মনে হয়? আজকে নতুন ক্যান্ডিডেট আপনার কাছে 100টা নতুন সাংবাদিক কেন দৌড়ে এলো না বা কেন আসছে না? এই যে এত প্রচার হলো, তারা তো আপনাকে খুঁজে বার করতে পারতো, কোথায় ভদ্রলোক আছেন, সুব্রত ভৌমিক একটু ফেসবুকে টাইপ করে দেখি, কেন তারা পারলো না? এরা কি ইন্ডিয়ান? আজকে বলা হতো সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেবো, কিন্তু আমাদের দেশে উজ্জ্বল তারকা যারা রিটায়ার করার পরে দেশ নিয়ে ভাবছেন, তার পাশে কেউ আসছে না কেন? কারণটা কি জানেন তো? মানুষ এক শ্রেণীর মানুষ আছে যে ওখানে কি যাবে, ওখানে কি পাবে, এই যে কি যাবে কি পাবে, এই জিনিসটা মানুষের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। দরিদ্রতা তো পেয়েছে, দরিদ্রতা পাবে তো, দরিদ্রতা তো পেয়েছে। আমি আপনাকে কি বলছি যে একটা পার্টির একটা সুপ্রিমো যা বলবে ওদেরকে সেই হাতে, মানে একটা শেয়ার যদি ওয়া করে ও 10টা শেয়ার একসাথে, তার মানে ভেড়া হতে চায়। সেটা বুঝে নিন, আমার মুখ দিয়ে বলার কোনো দরকার আছে? পাবলিক বুঝে নিন, আমি তো কিছু বলতে চাইছি না, এইবার একটা পাবলিক বুঝে নিন যে তারা কি বলতে চাইছে। একটা সিরিয়াস ইস্যুতে আসে, আমাদের দেশে দ্রৌপদী মুর্মু পার্টিকুলারলি বললেন আমাদের জেলে 10 টাকার কেসেরও আসামি রয়েছে, 20 টাকারও রয়েছে, 400 টাকারও রয়েছে, ফ্রিতে খাওয়ানো হচ্ছে, কোটি 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 টাকা আমরা বরবাদ করে দিচ্ছি। বাংলাদেশের ওয়ারে 91,000 রাখা হয়েছিল লোকেদের, 1 মাস খাওয়াতে গিয়ে ইন্দিরা গান্ধী বলেছিলেন আমি খাওয়াতে পারছি না, সে দেশে 4.5 লক্ষ লোককে ফ্রিতে খাওয়ানো হয়েছে। দমদম জেলে কি আপনি যাবেন? একটা কথা কি জানেন তো, যেটা খুব ইমোশনাল প্রশ্ন। রাইট, এই ইমোশনাল প্রশ্নের একটা উত্তর হয়েছে, দ্রৌপদী মুর্মু যে কথাটা বলেছেন না, আপনি আজকের পেপারে, আজকে না হলে গতকালের পেপারে দেখবেন কোন একটা পার্টি বলেছে দ্রৌপদী মুর্মুকে যেভাবে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে উনি সেইভাবে চলছে। এটা তাহলে কি বলবেন? আমি বলছি বিজেপির এই মুখ হতেই পারে না, তারা 400 টাকার কেস নিয়ে ভাববেই না, বরঞ্চ তারা সিএম কে ধরে জেলে পুরে দেবে, আমেরিকার প্রতিবাদ করছে। আর আমাদের দেশে বিজেপি যারা করে সেই শিক্ষিত মানুষরা মুখ বুজে বসে রয়েছে। আমেরিকা দেখছেন না, এই যে ট্রাম্প, যে এর আগে যিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ওনাকে তো একদম আদালতে বসিয়ে দিয়ে ওনার সমস্ত দুর্নীতি দিয়ে ফাঁস করে। সেটা আমেরিকায় পসিবল, ইন্ডিয়াতে পসিবল না। কেন ইন্ডিয়াতে পসিবল হবে না? কেন ভারতবাসী জাগবে না? তাহলে তো সেই জন্যই তো বলা হচ্ছে মেরা ভারত মহান। পলিটিক্যাল বন্ড তো ইজ এ ক্রিমিনাল ইস্যু। তাহলে তো আমাদের প্রাইম মিনিস্টার রেজিগনেশন দেওয়া উচিত ছিল সেদিন। ওরা দেবে, ওরা ওদের ওই বুদ্ধিজীবী লোকদের দিয়ে ওরা বলবে আমরা এই লাইনে এই কথা বলিনি, আমরা এইভাবে কথা বলি, এই মুহূর্তে ঘুরিয়ে দেবে। এই মুহূর্তে তাহলে বিকাশ রঞ্জন বাবুকে আপনি কি বলতে চাইবেন এখান থেকে? বিকাশ রঞ্জন বাবুকে কি বলবো, উনি ওনার আইনের ভাষায় কথা বলে, আইনের ভাষায় উনি তো রেজিগনেশন চাইনি আমাদের প্রাইম মিনিস্টারের। তো সিপিএম কি বিজেপির আরেকটা পার্ট, তৃণমূল কি বিজেপির আরেকটা পার্ট? সেটা তো কিছু বুঝতে পারছি না, ওরা যে কখন কি বলছে আমি তো, আমার মাথায় কিছু খেলছে না। মানে হাওয়ায় হাওয়ায় আপনি স্লোগান দিচ্ছেন আমার জেনে লাভ নেই। 65টা বিল তৃণমূল বিজেপির পাস করতে সাহায্য করেছে। এইবার হচ্ছে যে কেন অডিয়েন্সকে, এবার বলছি কেন নতুন পার্টিকে আনবেন? সেই জন্যই সুব্রত ভৌমিক 63 বছরেও মনে করেছেন যে আপনাদের জন্য দাঁড়াতে হবে। সুব্রত দাদা, এই ক্যাম্পেইন থেকে আপনি কি কি ফিল করলেন সেটা একটু জানিয়ে দিন। আমরা ইন্টারভিউ এখানে শেষ করব, বারবার করে আপনাকে আমরা লাইভেও আনতে চাইবো,
আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আনতে চাইবো, কারণ হোপ এই একটা শব্দই মানুষের কাছে পৌঁছাক ঠিক করে যে তাদের দ্বারা কিছু হবে। এইবার বলি আপনাকে, ভারতবর্ষে কিছু স্টেট আছে কিছু ক্রাইম করে, এবার ক্রাইম করার পরে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ডিপার্টমেন্ট আছে, ইডি আছে, সিবিআই আছে, এ আছে, তাদেরকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়, দেওয়ার পরে তাদেরকে ধরা পড়ে কোর্টে যায়, কোর্টে গিয়ে এবার মানুষ কি হয়, মানুষ আপনাকে আগেই বলেছি মানুষ হচ্ছে ধৈর্যশীল, সহনশীল, বিচার পাবো করতে করতে এই যে কিছুদিন আগে একজন স্বাস্থ্যমন্ত্রী ওনার রিসেন্টলি বলছে চার্জশিট জমা হয়েছে, বছর হয়ে গেছে, কত বছর আগে। এইবার আপনি চিন্তা করুন তো এই দেশে কি হবে, কি হতে পারে এই দেশটাতে। আরে তোমরা এমন একটা আইন করো যে আইনের মাধ্যমে 30 দিনের মধ্যে তার বিচার হবে, 30 দিনের মধ্যে, তবে তো ভারতবাসী বুঝতে পারবে যে এই পার্টির জন্য কি করা যায়। আপনি আমাকে একটা কথা বলুন, গঙ্গায় চান করেও লোকে মিথ্যে কথা বলে, রাইট? পুজো করেও লোকে মিথ্যে কথা বলে, রাইট? সত্যবাদীকে আমরা কোথায় খুঁজে বেড়াবো? এটা পারবো না তো, আমরা তো হারিয়ে ফেলেছি আমাদের সততা, আমাদের সত্য যাচাই করা, এগুলো আমরা হারিয়ে ফেলেছি। তো ওই মিথ্যাটাকে আমরা সত্য বলে প্রচার করে দিচ্ছি যে এটা আমরা করছি না, এটা করেছি, এইটা হয়েছে, এইটা হবে, এইভাবে আমরা চাই। এটা কি জানেন তো, ওই আপনাকে বলেছিলাম এর আগের ইন্টারভিউতে, গঙ্গার পাল যেদিকে হাওয়া যায় সেদিকেই গিয়ে, যেদিকে হাওয়া যায় তার অপোজিটে কি হচ্ছে সেটা নিয়ে তোমরা বক্তব্য রাখো, সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না। আমি চেঁচালে কি হবে? আপনাকে আমি বসাচ্ছি, আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি চেঁচাচ্ছি করছি, কিন্তু মানুষ ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের দমদমবাসীর কানে কি যাচ্ছে? এইখানে আমি ঢুকতে চাই একটু। আমরা যাদের সঙ্গেই কথা বলি তারা বলে যে আমরা বলতে চাই না, তা আমি বলছি কাকে ভোট দেবেন ইম্পর্টেন্ট নয়, কোন ইস্যুকে ভোট দেবেন। আপনারা কথা মুখ যখন দেখবেন, দেবাশিস চক্রবর্তী একটা প্রশ্ন তুলেছেন, নরেশ জৈন যে মায়েদের পেনশন নিয়ে এত বছর কাজ করছেন, আমরা চাইছি আমাদের দেশে কোঅপারেটিভ মুভমেন্ট, সোলার মুভমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশনের মুভমেন্ট হোক। আজকে দমদমে 17 লক্ষ লোক যদি মনে করে ওনাকে ভোট দেব, মানে ওনাকেই ভোট দেব, নতুন ভোট দেব, কারণ নতুন সূর্য উঠবে দমদম থেকে, যেটা পুরো ইন্ডিয়াকে যদি পথ দেখাবে, তাহলে প্রত্যেকটা মানুষকে জুড়ে আমরা অনলাইনে বুঝিয়ে দিতে পারবো যে কোঅপারেটিভ মুভমেন্ট আমাদের দেশে সম্ভব, এবং আপনাদের হাত ধরে আমাদের দেশ নতুন করে পথ দেখবে। হোয়াট বেঙ্গলস থিংক টুডে, ইন্ডিয়া উইল থিংক টুমরো, সেটা হবে। রাইট, আপনি শেষ করুন। এবার আমার বক্তব্য হচ্ছে, লাস্ট কথা বলে দিই। দেখুন, আমি রিপোর্টার দাদাদের সাথে, রিপোর্টার ভাইদের সাথে বহুদিন ধরে রিপোর্টিং করছি, ওনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার বক্তব্য আমি আপনাদের কাছে প্লেস করছি, যাতে এই 1 জুন আপনারা কিন্তু অনেক চিন্তাভাবনা করে এই যে আঙুলটা আছে কোথায় ভোটটা দেবেন, আমি তো নিশ্চয়ই আপনাদের কাছে আমার সহানুভূতি, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা সমস্ত কিছু আমার উপরে বর্তাবেন, যাতে আমি একটা ভোট আপনাদের প্রত্যেকে এই 17 লক্ষ লোকের কাছে দাবি করতে পারি। এবং আমি কখনোই বলবো না যে আপনাদের জন্য আমি একদম একবারে স্বর্গের নিয়ে আসবো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়, বলবো না। আমি এটা করতে পারি যে ইস্যুগুলো একটা যদি অপোজিট পার্টির কোনো এমপি পার্লামেন্টে যায়, সে কিন্তু কারো কোনো পার্টির কেউ নয়, যেহেতু সে নিজস্ব একটা পার্টির ফাউন্ডার, প্রেসিডেন্ট, মেরা ভারত মহান পার্টি, ইনকলাব, জয় হিন্দ ভারত, বন্দে মাতরম। 1 জুন আসছে দিন, আপেল চিহ্নে ভোট দিন প্রার্থী সুব্রত ভৌমিক। Ramaino